পেলে 875, হ্যাক রেটে 683। আওয়ার্স টিভি দেখুন সিটি কেবেলে 351, জিটিপিএল কেসিবিপিএল 875, হ্যাক রেটে 683। কোভিড-19 গোটা পৃথিবীর সমাজনীতি এবং অর্থনীতিকে একেবারে বদলে দিয়েছে, কিন্তু তাতে কি সমাজনীতি অর্থনীতি কোনোটাই কি বদলাবে? থেমে থাকবে কি সমাজনীতি অর্থনীতির মূল্যায়ন বিশ্লেষণ? চলবে। আমরা সমাজনীতি অর্থনীতির আলোচনা করব, তবে একেবারে অন্যভাবে। প্রতি সোমবার থেকে বুধবার রাত ঠিক 8টায় আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন 24 আওয়ার্স থেকে। নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের অনুপম অনলাইন। রাজ্য রাজনীতিতে একটা অস্থিরতা তৈরি হয়েছে, বারবার করে এই অস্থিরতাটা লক্ষ্য করা যাচ্ছে। গতকাল পর্যন্ত যেখানে ছিল, অর্থাৎ এ রাজ্যে দলবদলের একটা সম্ভাবনা, শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা, এবং তারপর গতকাল জানা গেল যে সমস্যা নাকি মিটে গেছে, তারপর আজ আবার অন্যদিকে মোড় নিয়েছে। গোটা বিষয়টা যেখানে দাঁড়াচ্ছে সেখানে ব্যক্তি শুভেন্দু অধিকারীর দলবদল নয়, বরং এই দলবদলকে কেন্দ্র করে গোটা রাজ্য রাজনীতিতে কি একটা অন্যরকম অস্থিরতার জায়গা তৈরি হচ্ছে না? আর এই অস্থিরতা কি সুস্থ রাজনীতির জন্ম দিতে পারে? রাজনীতিকে বলা হয় আমাদের সমাজ অর্থনীতির ধারক। তাহলে রাজনীতি যদি ক্রমশ অসহিষ্ণু হয়ে পড়ে, রাজনীতি যদি ক্রমশ অস্থির হয়ে পড়ে, তাহলে সমাজ অর্থনীতি স্থির থাকতে পারে কি? আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে ঠিক এভাবেই একটু অন্য রকম করে চারপাশটাকে বোঝবার প্রয়াস করব, চেষ্টা করব। অস্থির রাজ্য রাজনীতি এই শিরোনামের আলোচনায় আমরা আজ আমাদের চারপাশে যা যা ঘটছে তার উপর একটু অন্য রকমভাবে আলোকপাত করবার প্রয়াস করব। আসুন ঠিক এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের নেতা এবং একজন সাংস্কৃতিক কর্মী অশোক ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সমীরণ সাহা, ডাক্তার ফুয়াদ হালিম সিপিএম নেতা, তারও আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে সংযুক্ত হবার কথা। প্রত্যাশা করছি আমরা যে কিছু সময়ের মধ্যেই তিনি হয়তো আমাদের সাথে সংযুক্ত হবেন। আমি প্রথমেই আলোচনার শুরুতেই একেবারে রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। রাজাগোপাল বাবু, আপনি আমার এই অনুষ্ঠানে বারবার এসেছেন, আমি বারবার প্রত্যাশা করি যে আপনি একটু অন্যরকম বিশ্লেষণ করবেন, মূল্যায়ন করবেন, কারণ আমি চাই যে নিছক রাজনৈতিক চাপানুতর নয়, বরং সমস্যার গভীরে একটু অন্যরকমভাবে আলোকপাত করবার প্রয়াস, সেটা বোধহয় এই সময় খুব দরকার। আমাদের রাজ্য রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হচ্ছে, গতকাল যেটা দেখা গেল, যে কোনো রাজনৈতিক ব্যক্তি তো দলবদল তো করতেই পারেন, তিনি এক দল থেকে আর এক দল যেতে পারেন, তিনি তার মত হঠাৎ করে কোনো বাঁকে এসে তার মতামত পাল্টে যেতে পারে, সবটাই ঠিক। কিন্তু তৎসত্ত্বেও যেটা ঘটছে সেটা কি রাজ্য রাজনীতিকেই একরকম অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে না? অনুপম দা, দেখুন, পশ্চিমবঙ্গে যারা রাজনীতিতে একটা বড় অংশ নিয়েছে, এতকাল ছিল বামেরা, এবং আর এখন তৃণমূল এবং বিজেপি হাজির হয়েছে। আপনি যদি দেখেন, বামেরা কিন্তু চিরকালই মানে তাদের যে দলিল, তাদের যে পার্টির দলিল, সেখানে নানান কথা বলা থাকলেও সাধারণ মানুষের কাছে তারা গেছে কংগ্রেস বিরোধিতা, একেবারে চরম কংগ্রেস বিরোধিতার কথা বলেই। 62 সালে মানে সিপিএম এর তৈরি, কিন্তু তারা পশ্চিমবঙ্গে ঘর গুছোতে গুছোতে দেখা গেছে সেই 66-67 এর পরেই তাদের আবির্ভাব, এবং তখন ইন্দিরা গান্ধীর শাসন শুরু হয়েছে, এবং তীব্র বাম বিরোধিতা, তীব্র কংগ্রেস বিরোধিতা, বা অথবা বলতে গেলে তীব্র ইন্দিরা গান্ধীর বিরোধিতায় কংগ্রেস বামপন্থীরা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল, এগিয়েছিল, ক্ষমতায় ছিল।
এখন দেখা যাচ্ছে যে কংগ্রেস এরকম শক্তিশালী নয়, ভারতবর্ষে নয়, পশ্চিমবঙ্গেও নয়। অদ্ভুত ভাবে দেখা যাচ্ছে বামেদের সঙ্গে কংগ্রেসের একটা মিলনও ঘটে গেছে। মানুষ মানুষ মানে বুঝতে পারছে না কি ঘটছে। আবার যদি দেখেন তৃণমূল পার্টির কিন্তু উত্থান ঘটলো বাম বিরোধিতায়, একেবারে সিপিএম এর বিরোধিতায়। এখানে তারা একটা অচলায়তন করে রেখেছে, অচলায়তন পাহাড় ভাঙতে হবে, সবাইকে সঙ্গে নিয়ে তারা ঠিক করলো যে হ্যাঁ বাম বিরোধী একটা বিকল্প গড়ে তুলতে হবে। এবং প্রথমে আপনি যদি দেখেন 98, 99 লোকসভা নির্বাচন, 2004-এর লোকসভা নির্বাচন বিজেপির সঙ্গে নিল। তারা মনে করলো বিজেপি একমাত্র বাম বিরোধী, নাহলে তো নিত না। আবার 2006-এর নির্বাচনেও, বিধানসভা নির্বাচনেও বিজেপিকে সাথে রেখেছিল। বাম বিরোধিতা করতে গেলে তারা মনে করেছিল বিজেপিকে প্রয়োজন। এখন দেখা যাচ্ছে যে এই পার্টিটার কাছে যে কারণে তাদের উৎপত্তি, অর্থাৎ বাম বিরোধী, সে বামেরাই নেই। আবার যাদের হাত ধরে উৎপত্তি, এখন আমি যদি বলি যে বামেরা শত্রু নয়, বিজেপি শত্রু, মানুষ কিন্তু মানে অস্থির, বুঝতে পারছে না। সিপিএম এক সময় বলতো কংগ্রেসই শত্রু, আজকে বলছে কংগ্রেস না, কংগ্রেস শত্রু না, কংগ্রেস বন্ধু। এই যে জায়গায় আমরা হাজির হয়েছি, মানুষ তো অস্থির, মানুষ তো বুঝে উঠতে পারছে না। মানুষ তো মানে কি করবে, কে এতকাল সত্যি বলেছিল বা আজকে কে সত্যি বলছে, এই সমস্যায় কিন্তু মানুষ পড়ে গেছে। আপনি যদি বলেন রাজনীতিতে অস্থিরতা, আমি বলবো মানুষের মনের মধ্যে যে অস্থিরতা হচ্ছে, এতকাল কি শুনলাম, আজ আমি কি শুনছি। এই যে মানুষের অবস্থান সে বুঝে উঠতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের একটা বিকল্প খোঁজার একটা কিন্তু মানে চিন্তা ভাবনা হয়তো হচ্ছে, বা একটা অস্থিরতা তৈরি হচ্ছে। এই অস্থিরতায় দাঁড়িয়ে বেশ কিছু রাজনীতিক নেতা মনে করছেন আমি যে দলে আছি সেটা তারা বোধহয় আর দিতে পারছে না, কারণ এতকাল যে কথা বলতো সেগুলো কোনো মানে নেই। তার ফলে তারা এই বিকল্পের সন্ধানে এখানে ছুটছে। কেউ হয়তো ভাবছে নিজের দল করব, বা অন্য যে শক্তিশালী দল আছে তার সঙ্গে তাকে ঢুকে পড়বো, বা ইত্যাদি ইত্যাদি। কি করবে আমরা তো এখনো জানি না। এই যে অস্থিরতার কথা আপনি বলছেন, বাঁকের কথা বলছেন, সেখানেই কিন্তু একটা দ্বন্দ্ব, রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব এত গভীর ভাবে প্রকট, মানুষও বিভ্রান্ত, এবং এই বিভ্রান্তির সময়তে নেতারাও মনে করছে আমি যদি পুরো দলে থাকি আমার যে গ্রহণযোগ্যতা রয়ে গেছে সেটা বোধহয় আর থাকবে না, আমাকে বোধহয় নতুন দল করতে হবে বা অন্য দলে যেতে হবে। এই আপনি যে অস্থিরতার কথা বলছেন, আমার মনে হয় এখান থেকে শুধু একদমই। আমি একটু অশোকবাবুর কাছে আসবো। অশোকবাবু, যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, যে রাজ্য রাজনীতি একটা অস্থিরতা তৈরি হয়েছে, সেই অস্থিরতার জায়গাটা যেভাবে ব্যাখ্যা করলেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী, তিনি বারবার করে বলছেন যে রাজনৈতিক দলগুলো বারবার তার অবস্থান বদল করছে, তার পরিপ্রেক্ষিতেই সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, তারা বুঝতে পারছেন না যে তারা কোথায় দাঁড়াবে, কোন দলটা একটা সুস্থির আর্থসামাজিক কাঠামোর পক্ষে দাঁড়াবার উপযুক্ত। এখান থেকে যে প্রশ্নটা আসছে যে গত কয়েকদিন ধরে আমাদের রাজ্য রাজনীতিতে যেটা ঘটছে সেটা কি এই জায়গা থেকে, নাকি রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কোনো অঙ্ক এর পিছনে সক্রিয় হয়ে রয়েছে? দেখুন, খুব গুরুত্বপূর্ণ আলোচনার জায়গাটায় আপনারা এসেছেন। আমি যেটু শুরু করতে চাই, অধ্যাপক বললেন একেবারে সরলীকরণ করা বোধহয় ঠিক হবে না। রাজনীতি একটা সমাজবিজ্ঞান একটা গতিশীল সমাজবিজ্ঞান, কোনো এক জায়গায় স্থির হয়ে থাকে না। আমরা দেখেছি ইন্দিরা গান্ধীর চরম বিরোধিতা করছে এদেশের বামপন্থী দলগুলি, পাশাপাশি সিন্ডিকেট কংগ্রেসের বিরুদ্ধে ইন্দিরাজির লড়াইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ইন্দিরাজিকে সমর্থন করছে বামপন্থী দলগুলি। এই ইতিহাস আমরা দেখেছি। জরুরি অবস্থার বিরোধিতা করছেন বামপন্থী দলগুলি। আবার এই ইতিহাসও আমাদের অজানা নয়। ব্যাংক জাতীয়করণ, খনি জাতীয়করণ, রাজন্য ভাতা বিলোপের মতন ইন্দিরাজির কর্মসূচিতে বামপন্থী দলগুলি সর্বাগ্রে এগিয়ে এসেছেন। এটা কোনো ঘটনা নয়। আমরা দেখেছি ইন্দিরাজিকে জরুরি অবস্থা সালে দেওয়া
তাকে কন্ডেম করে অনেক কার্টুন আঁকা হয়েছে, এটা ঠিক। আমরা এটাও দেখেছি রায়বেরেলিতে হেরে যাওয়ার পরে আমাদের কংগ্রেস কর্মীরা স্লোগান তুলেছিলাম যে রায়বেরেলি পারেনি, চিকমাগালুর ঠিক পেরেছে, রায়বেরেলি পারেনি, জ্যোতি বসু জেনে রেখো ইন্দিরা গান্ধী মরেনি। এইটা ছিল রাজনৈতিক লড়াই, রাজনৈতিক তরজা। যে কথাটায় আমি আসতে চাইছি একেবারে সরাসরি, 2011-তে বদলা নয় বদল চাই এই স্লোগান দিয়ে যে পরিবর্তনের শরিক আমরা হয়েছিলাম, হ্যাঁ আমরাও হয়েছিলাম একদমই। আমি অনুপম এই জায়গাটায় আসছি, আমরা এই জায়গাটায় আসছি মানুষের দাবিকে সম্মান জানিয়ে সেদিন আমরা জোট করেছিলাম। আমার হাত জোর করে করজোরে স্বীকার করতে দ্বিধা নেই, আমরা লজ্জিত সেদিন তৃণমূল কংগ্রেসের সাথে আমরা জোট করেছিলাম। কারণ আবার বলছি, বামপন্থী দলগুলোর সাথে আমাদের যে লড়াই, সে লড়াই আর্থিক নীতির প্রশ্নে লড়াই, সে লড়াই রাজনীতির লড়াই ছিল। 2011-র পর থেকে এই বাংলায় যেটা হতে লাগলো অনুপম দা, আমি এই জায়গাতে আসছি, সিপিএম এর সাথে বামপন্থীদের সাথে আমাদের মুখোমুখি লড়াই হয়েছে, অনেক রক্তপাত হয়েছে, কিন্তু কোনোদিন 1977 থেকে 2010 পর্যন্ত আমরা কেউ দেখিনি নির্বাচন হয়ে গেছে, কংগ্রেসের জনপ্রতিনিধি জিতেছেন, কোনোদিন সিপিআইএম পার্টি অফিস থেকে নির্বাচনের পরে ফোন এসেছে কিংবা প্রশাসনের কে ব্যবহার করে চাপ এসেছে যে তোমাকে দলবদল করতে হবে। 2011 থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই সংস্কৃতিটার আমদানি হলো। এবং আমার সব থেকে অবাক লাগে যে জায়গাটায়, যে বাংলা আমরা বলি বুদ্ধিজীবীদের পীঠস্থান, একটা অদ্ভুত জিনিস যেটা আজকে সারা দেশে চলছে সেটা এই রাজ্যেও। এই যে মনে করুন আমরা এখানে স্ক্রিনে 4 জন আছি দাদা, এক একজনকে এক এক রকম দেখতে, এক একজনের গায়ের রং এক এক রকম, এক একজনের উচ্চতা এক এক রকম, এক একজনের পোশাক এক এক রকম, কিন্তু সারা দেশে যেটা নরেন্দ্র মোদী করছেন, এ রাজ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সে একই জিনিস করতে চাইছে। সব রং এক করে দেয়া হবে, সবাইকে এক সুরে কথা বলতে হবে, কোনো বিরোধী থাকবে না, এক রঙা একটা জগৎ। এই এক রঙা জগৎ গড়ার যে প্রবণতা বাংলার বুদ্ধিজীবী মহলের শির দ্বারা কোথায় গেল 2011-র পর থেকে? যে অশোকবাবু আমি এখানে একটু বোঝবার চেষ্টা করি, আপনি কি এটা বলতে চাইছেন যে 2011 যে পরিবর্তন এসেছিল, স্বাভাবিকভাবে সকলেই প্রত্যাশা করেছিল একটা গণতন্ত্রের পরিসরটা বৃদ্ধি হবে, বিস্তৃত হবে, কিন্তু দেখা গেল 2011-র পরে সেই গণতন্ত্রের পরিসরটা আরো বেশি সংকুচিত হলো, বদ্ধ হলো, এবং একই সাথে দেখা গেল যে একটা দলের থেকে জেতবার পরে অন্য দলে তাকে টেনে নেওয়া হচ্ছে, বা একের পর এক বিভিন্ন জায়গাতে চোখের সামনে দেখা অন্যায়গুলো ঘটতে থাকছে। সেইটার জন্যই কি আজকে যেহেতু বিজেপিকে বড় বিপদ বলা হয়, আমি যারা বলছেন তাদের কথা বলছি, তাহলে কি সেই সূত্র ধরে এই বিজেপির বড় বিপদটা সামনে চলে এলো? অনুপমদা আমি ঠিক এই জায়গাটাতেই আসতে চাইছিলাম। শুনুন, মৌলবাদের কোনো রং হয় না। যে উগ্র হিন্দুত্ববাদের তোষণের জন্য বিজেপিকে আমরা কাঠগোড়ায় তুলছি, ঠিক সমানভাবে এ রাজ্যের বুকে ইমাম ভাতা থেকে শুরু করে, পুরোহিত ভাতা থেকে শুরু করে মেরুকরণের রাজনীতিকে যেভাবে প্রশ্রয় দেয়া হলো, এ তো বিজেপিকে এ রাজ্যের মাটিতে শক্ত জমি করে দেওয়ার কাজটা তৃণমূল করলো। এবং আবার বলছি, ঠিক যে উপায়ে মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে নির্বাচিত সরকার ভাঙা হয়, যে উপায়ে গোয়াতে বিরোধী বিধায়কদের ভাঙানো হয়, সে একই কাজ একই উপায়ে 2011-র পর থেকে আজকের দিন পর্যন্ত এ রাজ্যে চলেছে তো তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। এ তো কিন্তু বাংলার একটা রুচি, বাংলার সংস্কৃতি। আমি অবাক হয়ে যাই, বাংলার যারা সকল বুদ্ধিজীবী সংস্কৃতি মনস্ক মানুষ, তারা একবারও তৃণমূলের এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, তৃণমূলের এই মেরুকরণের বিভৎস রাজনীতি, যা বিজেপিকে খাল কেটে কুমির এনে দিল, বিজেপির মতন কুমিরকে বাংলার মাটিতে এনে দিল, তার বিরুদ্ধে বাংলার বুদ্ধিজীবী মানুষের, বাংলার সকল বুদ্ধিজীবী, আমি সকলকে বলবো না, সেই সকল বুদ্ধিজীবী যারা বড় বড় হোর্ডিংয়ে নিজেদের ছবি লাগিয়ে বলেছিলেন পরিবর্তন চাই, তারা অদ্ভুতভাবে নিশ্চুপ। বাংলার নাট্যজগৎ নিশ্চুপ, বাংলার থিয়েটার নিশ্চুপ, বাংলার সংস্কৃতি কর্মীরা একটা অংশ, এই বড় অংশ সুবিধাবাদী অংশ, তারা নিশ্চুপ। হলো তো
আজকে বাংলার রাজনীতিতে এই যে ঘটনাটা দেখছেন গত দুদিন ধরে, এটা কোনো নিরবচ্ছিন্ন ঘটনা নয়, আপনার কাছে ভবিতব্য ছিল। অশোকবাবু, আসবো আপনার কাছে। আমি সমীরণ বাবুর কাছে চলে আসবো। ইতিমধ্যেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সিপিএম নেতা ডক্টর ফুয়াদ হালিম, আমরা তাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সমীরণ বাবুর কাছে আসবো। সমীরণ বাবু, যে প্রসঙ্গটা নিয়ে আমরা আলোচনা করছি, রাজ্য রাজনীতিতে অস্থিরতা, ঠিক এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যেটা দেখা যাচ্ছে, আপনারা বিজেপি এবং তৃণমূল একটা দলে টানাটানি, আপনাদের দল থেকে ওই দলে অথবা ওই দল থেকে দলে, এই দলের টানাটানি বিষয়টা কি আসলে খুব যোগ্য অনুগামীদের, মানে খুব অনুগত অনুগামী যারা, আদর্শনিষ্ঠ অনুগামী যারা, তারা কি এটা করে? সমীরণ বাবু, বাবুর সঙ্গে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি ফুয়াদ হালিমের কাছে আসবো। ডক্টর হালিম, আপনাকে একই প্রশ্ন করব, যে অস্থিরতাটা তৈরি হয়েছে এবং আমরা দেখছি দল ভাঙানো, যেটা অশোকবাবু বারবার করে উল্লেখ করলেন, যে 2011 যদি আমরা ধরে নিই যে গণতন্ত্রের পরিসরটা অবরুদ্ধ হয়ে গেছিল, আমরা গণতন্ত্রের একটা পরিসর তৈরি করব, তারপরে আমরা দেখলাম ক্রমাগত এখন যে অবস্থা হয়েছে, দিল্লিতে বিজেপি যদি বড় শক্তি বা বড় শত্রু হিসেবে চিহ্নিত হয়, তাহলে তারা যে অন্যায়গুলো করেছে, আমাদের রাজ্য স্তরে, স্থানীয় স্তরে একই অন্যায় সংগঠিত হয়ে যেতে দেখেছি আমরা ধারাবাহিকভাবে। কখনো দল ভাঙানো, কখনো নির্বাচন ছাড়া পুরসভাগুলো দখল করে নেওয়া, এই ঘটনাগুলো বারবার ঘটে যেতে থেকেছে। এবং সেই পরিপ্রেক্ষিতেই এ রাজ্যে বিজেপি বড় বিপদ হিসেবে, মানে যারা বিজেপিকে বড় বিপদ বলে মনে করছে, বিপদ হিসেবে সামনে এসে দাঁড়িয়েছে। আপনাদের রাজনৈতিক বিশ্লেষণও তো অনেকটা, বা আপনাদের রাজনৈতিক পর্যালোচনাও তো অনেকটা সেরকমই। অনুপম বাবু, আপনাকে একটা জিনিস উপলব্ধির মধ্যে আনতে হবে, যে আমরা একটা বিশেষ রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে কথা বলছি, যেই রাজনৈতিক সংস্কৃতিটা সঙ্গে কোনো আদর্শর যোগাযোগ নেই, সেখানে কোনো নীতির কোনো যোগাযোগ নেই, সেটা কর্মসূচি যেটা একটা রাজনৈতিক দলকে চরিত্রায়ন করে তার সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না। আমরা বামপন্থী দল, আমাদের নির্দিষ্ট একটা কর্মসূচি আছে, আমাদের একটা নীতি আছে, এবং তার উপরে ভিত্তি করেছে আমাদের সদস্যরা আমাদের দলের সঙ্গে যুক্ত হন। যেই দলগুলো শুধুমাত্র ক্ষমতার জন্য লোকজনকে যুক্ত করে, স্বাভাবিকভাবে তাদের এই দল ওই দল গেলে কোনো মানে ব্যাপারই নয়। এবং এটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি নয়, এটা একটা সামগ্রিক ভারতবর্ষের মধ্যে একটা রাজনৈতিক ধারা। তার মধ্যে ভারতীয় জনতা পার্টি যেহেতু শিখরে আজকে বসে আছে, তারা এই ধারার মুখ্য প্রতিনিধি হিসেবে সামনে আসছে। আপনি ধরেন, আজকে মণিপুরে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি তাদের সরকার গঠন করেছে একেবারে তৃণমূলের নির্বাচিত সাংসদের ক্ষমতা, মানে সমর্থন নিয়ে, এবং সেই তৃণমূলের নির্বাচিত বিধায়ক সে সম্প্রীতিকালে গিয়ে অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে দিল্লিতে মিটিং করেছে। এই প্রশ্ন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তোলা হয়েছে, উনি বলছেন আমরা দল থেকে কিভাবে বহিষ্কার করব, বলে ব্যাপারটা ওখানে ছেড়ে দিলেন। মানে সর্বভারতীয় দল এখন অবধি সেই ভারতীয় জনতা পার্টির সমর্থন করা তৃণমূল এমএলএ কে, বিধায়ককে এখনো দল থেকে বিচ্যুত করেনি। ফলে আজকে দাঁড়িয়ে যদি পশ্চিম বাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস উভয় পক্ষকে যদি দোষ আরোপ করে, যদি একে অপরের সদস্যদেরকে নিজের দলে নিয়ে নেয়, এটা অবাক হওয়ার কোনো বিষয় নয়। তাদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে, জন্মের সূত্র থেকে তাদের সম্পর্ক রয়েছে। আপনি যদি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী চিহ্নর দিকে তাকান, তিনটে পাংখুড়ি রয়েছে ওদের ফুলে, এবং দুটো পাতা রয়েছে। ভারতীয় জনতা পার্টি নির্বাচন চিহ্নেও কিন্তু তিনটে পংখুড়ি রয়েছে এবং দুটি পাতা রয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী চিহ্ন পুরো অনুপ্রেরণা পেয়ে ভারতীয় জনতা পার্টির তরফ থেকেই তৈরি করেছে। ফলে ভারতীয় জনতা পার্টির কোনো অসুবিধা হবে না যদি দাগি মাল, চোর, জোট চোর, তিরপাল চোর, চাল চোর, ডাল চোর যদি ওদের সদস্য হয়ে যান। কেন, এটা দিয়েই তো ভারতীয় জনতা পার্টি এগোতে চাইছে পশ্চিম বাংলায়। ওদের তো পথ চলা তো শুরু হয়েছে নিজেদের আরএসএস বেস ক্যাডার থেকে নয়, একেবারে পুকুরে জাল ফেলে যে মাছগুলো উঠে গেছে, সে পচা গলা মাছ যা আছে তাদেরকে নিয়ে তারা এখানে সংগঠন করতে চাইছে। লক্ষ্য ক্ষমতা দখল করতে হবে। অরুণাচল প্রদেশে বিজেপির একটাও নির্বাচিত বিধায়ক নয়, কিন্তু সরকার বিজেপির হয়ে গেল।
ফলে এটা অবাক হওয়ার কোনো ব্যাপার নেই, এটা গোটা একটা ধারা, সেই ধারার শীর্ষে ভারতীয় জনতা পার্টি বসে আছে এবং এক ডালে হচ্ছে তৃণমূল কংগ্রেস। একদম। আমি সমীরণ বাবুর সাথে সংযোগ স্থাপন করা গেলে আমি ওনার প্রতিক্রিয়া নিতাম। সমীরণ বাবু শোনা যাচ্ছে? সম্ভবত এখনো সংযোগ স্থাপন করা যায়নি, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমি রাজাগোপালধর চক্রবর্তী, অধ্যাপক রাজাগোপালধর চক্রবর্তীর কাছে আবারও চলে আসবো। রাজাগোপাল বাবু, যে প্রসঙ্গটা নিয়ে বারবার আলোচিত হচ্ছে যে নীতিগত দিক থেকে যেহেতু দুটো দল খুব কাছাকাছি আছে, সেই সূত্রেই এই ধরনের অস্থিরতা এটা চলছে এবং এটা আগামী দিনে চলবেও। কিন্তু তাহলে যে প্রশ্নটা থাকে, নীতিনিষ্ঠ দলগুলো কি এই অস্থিরতার হ্রাস কোনোভাবে নিজেদের দিকে টানতে পারবে বা অস্থিরতাকে নিয়ন্ত্রণ করবার কোনো জায়গায় আসতে পারবে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এবং ফুয়াদ্দার কথা খুব শুনলাম। ফুয়াদ্দা আমার পুরনো বন্ধু। আমাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক আছে যে আমরা জানার চেষ্টা করি, যতটা বলার তার থেকে বেশি জানার চেষ্টা করি। অনুপম দা, দেখুন যে রাজনীতিতে বহুদিনই এই নীতি আদর্শ বিদায় নিচ্ছে। আপনি যদি ক্ষমতা দখল করতে চান এবং ক্ষমতাকে বজায় রাখতে চান, আপনাকে এমন কিছু করতে হবে সেটা নীতিনিষ্ঠ নয়। ফুয়াদ্দাকে আমি বলি যে বামেদেরকে আমরা দেখেছিলাম ৭৭ সাল কি ৮২ সাল কি ৮৭ সাল, যতটা নীতিনিষ্ঠ ছিল তার পরবর্তী বামপন্থী সেটা ছিল না। আমি নিজেও একজন বামপন্থী ছিলাম, দেখেছি যেভাবে পার্টি যখন বাড়ছে, পার্টি যখন আয়তন বৃদ্ধি পাচ্ছে, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে আসা হচ্ছে, তারপরে সেখানেও একটা কম্প্রোমাইজের ব্যাপার ছিল। পার্টি এইভাবেই বড় হয়, কম্প্রোমাইজ করেই পার্টি বড় হয়, নাহলে পার্টিকে ছোট থাকতে হয়। ওই সাইনবোর্ড পার্টি যেটাকে আমরা বলি, প্রতিষ্ঠা দিবসের 5 জন লোক যাবে, সেটাই করতে হয়। এটা কিন্তু বামেদের মধ্যে ঠিক। এখানে আমি একটা রাজাগোপাল বাবু, আমি ঠিক আপনার কথার সূত্র ধরে একটা বিষয় উল্লেখ করি। সেটা আপনি যেটা বললেন যে এভাবেই পার্টিটা বড় করতে হয়। কিছুদিন আগে তৃণমূলের একজন দাপুটে নেতা, এই শুভেন্দু অধিকারীর মুখে আমরা শুনেছিলাম, আমরা সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলাম যখন তার উপরেই দায়িত্ব দেওয়া হয়েছিল পার্টিকে বাড়াবার, এবং তিনি তৃণমূল ভবনে বিভিন্ন অন্য দল থেকে তার দলে যোগ দেওয়ার সেই সাংবাদিক সম্মেলন করতেন। তখন আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এইভাবে পার্টি বাড়ানোটা ঠিক? উনি একেবারে পরিষ্কার সোজা সাপটা জবাব দিয়েছে যে এভাবেই তো পার্টি বাড়াতে হবে। আমি তো আর মানুষ উৎপাদন করবার কোনো ক্ষমতা আমার নেই, আমি তো পার্টি বাড়াতে হলে এরকমভাবেই বাড়াতে হবে আর কি। আপনি যেটা বললেন একদম বলুন। ঠিকই, থ্যাংক ইউ। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বামেরা নীতিনিষ্ঠ রাজনীতি করেছেন। আমি আসি, ফুয়াদ্দার মতো রাজনীতিবিদ আমি খুব কম দেখেছি, বা ফুয়াদ্দা না, বামেদের অনেকেই আছেন যারা নীতিনিষ্ঠ। কিন্তু বামেদের বহু মানুষ এটাও দেখা গেছে, তারা যদি সত্যি নীতিনিষ্ঠ হতেন, তারা কেন এক দল থেকে আরেক দলে গেছেন? একজন তো না, বহু মানুষ বামেদের থেকে তৃণমূলে, বামেদের থেকে বিজেপিতে সাংসদ, যাদের তো নাকি পার্টি মেম্বার হবার আগে ক্যান্ডিডেট মেম্বার অনেক কিছু ব্যাপার থাকে, তাকে তুমি সাংসদ করলে, আর সে ক্ষমতা চলে যাওয়ার পর আরেকটা দলে চলে গেল। একজন দুজন নয়, অনেক বহুদিন ধরে এই ট্রেন কিন্তু শুরু হয়েছে, এটা কিন্তু আটকানো যায়নি। আমি গ্রামে গঞ্জে দিয়েছি, আমি দেখেছি যে একজন রেজ্জাক সাহেব, তারা বিরাট পপুলার, তার সঙ্গে আমি টেলিভিশন ডিবেটেও আমি ছিলাম। হঠাৎ একদিন দেখলাম তার পতাকার রং পাল্টে গেল। একজন বামপন্থী কি করে ওইভাবে রং পাল্টাতে পারে আমি বুঝি না। আমি রেজ্জাক সাহেবকে দোষ দিচ্ছি না, বহু অসংখ্য হাজারে লাখে ব্যাপারটা ঘটছে। সুতরাং আমি যদি বলি যে আমি বামপন্থী হলেই যে একেবারে পাল্টে গেছি, তা কিন্তু ঘটছে না। আমি কংগ্রেসী হলেই আমার চেতনা পুরো পাল্টে গেছে, গান্ধীবাদী হয়ে গেছি, তা কিন্তু ঘটছে না। এইটাই হচ্ছে আমাদের মুশকিল। এই জন্য তো আমরা দল করি কেন? শুধু কি আদর্শের জন্য, দেশ সেবার জন্য, না নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য? এই নিজেকে আমি যদি মনে করি রাজনীতিটা, জ্যোতিবাবু মাঝে মাঝে বলতে, ছোটবেলায় আমি শুনতে যেতাম, ভীষণ ভালো লাগতো, রাজনীতি হচ্ছে জনসেবা, মানব সেবা। সত্যি কতজন নিতে পেরেছেন? আমি তো দেখি আমার বন্ধু বান্ধবরা মন্ত্রী হয়েছে বামেদের সময়, তাদের আচরণ আমার অবাক লেগেছে। আমি বেশি বিব্রত করতে চাই না ফুয়াদ্দাকে বা অন্য কারোকে, কিন্তু ব্যাপারটা ঘটেছে কি যে এই যে পদস্খলন,
আমি ক্ষমতায় এসেছি, আমি ক্ষমতার ব্যবহার করবো। আমি সোভিয়েত ইউনিয়নে গেছি, চীনে দীর্ঘদিন থেকে এসেছি, দেখে এসেছি কমিউনিস্ট পার্টির সদস্যদের কি ধরনের ডমিনেশন। এবং বুঝেছেন, আমি জাস্ট বলি, সোভিয়েত ইউনিয়নে গেছি, মস্কোতে ডিসকোথেক সেন্টার, সেখানে লেখা রয়েছে অনলি ফর ফরেনার্স এন্ড পার্টি মেম্বার্স। অবাক করা ব্যাপার, অবাক করা ব্যাপার, এগুলো কিন্তু ঘটেছে। এবং চায়নায় গিয়ে দেখেছি সাধারণের জন্য হসপিটালটা একরকম, আর পার্টি মেম্বারদের জন্য একেবারে সাজানো গোছানো 5 স্টার হোটেল। আমরা আজকের আলোচনা আমাদের রাজ্যের প্রেক্ষিতের বা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ রাখবো। আমি অশোক বাবুর কাছে আসবো। অশোক বাবু, যে কথাটা বললেন রাজাগোপাল ধর চক্রবর্তী বারবার করে, যে নীতির বিষয়টা, সব দলেই নীতিহীনতার বিষয়টা কি গ্রাস করছে? দেখুন অনুপম দা, আমি অধ্যাপক চক্রবর্তী, আসলে আমি পুরো ব্যাপারটাই শুনলাম ওনার। আমি আবার বলছি, এত সরলীকরণ করা বোধহয় উচিত হবে না। দল বদল নতুন কিছু নয়, এক দল থেকে আরেক দলে যাওয়া ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে, সংসদীয় রাজনীতির ইতিহাসে নতুন কিছু না। কিন্তু আমরা যেটা আলোচনা করছিলাম, যে একটা রাজনৈতিক, অদ্ভুত একটা রাজনৈতিক সংস্কৃতি এই বাংলায়, অদ্ভুত একটা রাজনৈতিক সংস্কৃতি এই মুহূর্তে সারা দেশে। আমি যদি আমার বাংলার কথাই ধরি, আমি আবার কথা বলছি, আমি আমার ব্যক্তিগত, আমি অশোক ভট্টাচার্য, আমি সিপিএম এর হাতে রাজনৈতিকভাবে আক্রান্ত হয়েছি। আমি 3 মাস এমএ পড়ার সময় ঢুকতে পারিনি ইউনিভার্সিটিতে। ইলেকশনের দিন মুখোমুখি সম্মুখ সমরে ছিলাম, কিন্তু কোনোদিন সিপিএম থেকে বলা হয়নি অশোক ভট্টাচার্য তোমাকে সিপিএম করতে হবে। এই যে কথাটা আমি প্রথমেই শুরু করেছিলাম, সবাই একরঙা হয়ে যাবে, সবাই উচ্চতা একরকম হয়ে যাবে, সবাইকে দেখতে একরকম হবে, সবাই এক সুরে কথা বলবে, এক ভয়ঙ্কর প্রবণতা, বিরোধী শূন্য করে দেওয়ার এই প্রবণতা 2011-র পর থেকে বাংলার রাজনীতিকে ভয়ঙ্করভাবে গ্রাস করেছে। এই মুহূর্তে সেই জায়গায় আমরা সেই কৃষ্ণ গহ্বরে অতলে পৌঁছে যাচ্ছি। এই শুভেন্দু অধিকারীর কথা যদি ধরেন, আপনি বেশি দিনের কথা নয়, তাকে তো নিয়োগ করা হয়েছিল কি, যে কোনো মূল্যে অধীর চৌধুরীকে হারাতে হবে, অধীর চৌধুরীকে হেনস্থা করতে হবে, মুর্শিদাবাদের গড় ভেঙে দিতে হবে। কংগ্রেস he was appointed for that particular work, for that particular assignment, সবাই জানেন। আজকে শুভেন্দু অধিকারীর সাথে কি হচ্ছে আমার সত্যি কোনো আগ্রহ নেই। বিশ্বাস করুন, দেশের ইতিহাসে সর্ববৃহৎ কৃষক আন্দোলন চলছে, পেট ভাত রুটি রুজির লড়াই চলছে। শুভেন্দু অধিকারী কোন দলে যাবেন, হাজার হাজার গুণে গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের চোখের সামনে, একদম আমাদের চোখের সামনে যে সংবাদ মাধ্যমগুলোকে আমরা দেখছি, অশোকবাবু, যে সংবাদ মাধ্যমগুলোকে দেখছি, গোটা দেশে যে কোথাও খবর নেই, এবং এত বড় একটা খবর প্রায় উজ্জ্বল থেকে যাচ্ছে। মূল মানে আমাদের হ্যাঁ, একদম এই রাজ্যের সংবাদ মাধ্যমে শুধুমাত্র এই খবর। আপনি বলুন অনুপম দা, গত 3 দিন ধরে আমি বাংলার সংবাদ মাধ্যমগুলোকে বলছি শুভেন্দু অধিকারী কোথায় যাবেন, কার সাথে বৈঠক করছেন, কি হচ্ছে। ভাবুন আপনি, সারা দেশের এত বড় বৃহত্তম একটা কৃষক আন্দোলন, কোনো খবর নেই। দিল্লির কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে মানুষগুলো রুটি রুজির লড়াই লড়ছেন, কোনো খবর নেই। বিলকিসা বানু 82 বছরের বৃদ্ধা গ্রেপ্তার হলেন, খবর নেই। শুভেন্দু অধিকারীকে নিয়ে আমাদের মেতে থাকতে হবে। ভাবুন কোন জায়গায়। আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম সেখানে শেষ করব, প্রসঙ্গান্তরে যাব না। আমি আমাদের সাংস্কৃতিক কর্মী বড় বড় বলে চাই, সেই নাট্যকর্মী, সেই থিয়েটার কর্মী যারা বড় বড় কথা বলেছিলেন, বামফ্রন্ট আমলে সুবিধা নিয়েছিলেন, তৃণমূল আমলে সুবিধা নিচ্ছেন, সিট দ্বারা বিকিয়ে দিয়েছেন, একবারও উঠে দাঁড়িয়ে বলতে পারছেন না 2011-র পর থেকে বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে যে বেনজল প্রবেশ করেছে তার দায় দায়িত্ব সম্পূর্ণটা তৃণমূলের, এটা অস্বীকার করা যায় না। সোজা কথা সোজাভাবে বলার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছে এই সংস্কৃতি এবং রুচির পীঠস্থান বাংলার তথাকথিত সাংস্কৃতিক কর্মীরা। এইটা আজকে আমার সব থেকে বলার বড় বিষয়। আমি দেখবো সমীরণ বাবুর সাথে সংযোগ স্থাপন করা গেছে কিনা। সমীরণ বাবু শুনতে পাচ্ছেন?
শুনতে পাচ্ছি। হ্যাঁ সমীরণ বাবু, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, রাজ্য রাজনীতি একটা অস্থিরতা তৈরি হয়েছে আপনাদের মধ্যে এবং আপনার পার্টি মানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এই যে দলে টানাটানি, এই যে দলে টানাটানি প্রক্রিয়াটা চলছে, এটা কি খুব সুস্থতার লক্ষণ? এবং এই যে দলে টেনে নেওয়া, কোনো আদর্শনিষ্ঠ অনুগামীদের এইভাবে দলে টানা যায়? আসলে কি রাজনীতির যে আদর্শ বা নীতি সেটা থেকে বিচ্যুত হয়ে শুধুমাত্র ক্ষমতার অঙ্ক কষাটাই লক্ষ্য হয়ে যাচ্ছে না? অনেকেই এমনটাই অভিযোগ করছে। তৃণমূলের শুভেন্দুকেই চিন্তা, আজকে মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি চিন্তা করুন, শুভেন্দুকে আমরা আমাদের নেতৃত্ব চিন্তা করবে, কেন্দ্র নেতৃত্ব চিন্তা করবে। কে হরিদাস শুভেন্দু, তার জন্য কি বিজেপি বসে আছে যে বাংলা দখল বিজেপি করবে 21-এ? এটা একদম কনফার্ম। ওতে শুভেন্দু থাকুক আর শুভেন্দু চলে যায়। কি বলছেন সমীরণ বাবু? গতকাল থেকে মানে আপনাদের রাজ্য সভাপতি তিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন, আজকে প্রতিক্রিয়া দিয়েছে। মানে দেশে যদি আমি দেখি তাহলে গোটা দেশ জুড়ে কৃষক আন্দোলন হচ্ছে, কৃষক সেই খবর নেই। আজকে সারাক্ষণ মূলধারার সংবাদ মাধ্যম জুড়ে শুধুমাত্র শুভেন্দু অধিকারী আবার জানিয়ে দিল তিনি, এবং আপনাদের দলের নেতারা, এই রাজ্যের শীর্ষস্থানীয় নেতারা রীতিমতো উৎসাহিত হয়ে প্রতিক্রিয়া দিচ্ছে বিভিন্ন চ্যানেলে, আপনি দেখে নিতে পারেন। 21টা স্টেটে রাজনীতি করছি আমরা, আর শুভেন্দু অধিকারী বাংলার একটা কে কোন কোণে থাকে তাকে নিয়ে রাজনীতি করতে হবে, এটা বিজেপি কখনোই সীমাবদ্ধ নয়। শুভেন্দু অধিকারী কোথায় যাবেন, কোথায় থাকবেন, সেটা তার নীতি নির্ধারণের ব্যাপার। শুভেন্দু অধিকারীকে আমরা হাত ধরে তার বাড়ি থেকে আনতে চাইনি এবং তাকে হাত ধরে আমাদের দলে জয়েন করতে বলিনি। এবং ওনার কে প্যারাশুট থেকে নেমেছে, ওনার ভাইপো, আর কে প্যারাশুটের থেকে নিচে গ্রহণ করেছে বা এসকালেটর দিয়ে কে ওপরে উঠেছে, তার দায়ভার শুভেন্দু অধিকারীকেই নিতে হবে। যিনি বলছেন তিনিই নেবেন, আমরা নেব না। আমরা কখনো বলিনি, এখনো বলছি শুভেন্দু অধিকারী আমাদের দলে আসলেও ভালো, না আসলেও ভালো। আমরা মেদিনীপুর শহরে 50টা সিটে জিতে শুভেন্দু অধিকারী যদি ওখানেও থাকে, ওখান থেকেই দেখতে পাবে যে 50টা সিট বিজেপি দখল করেছে। ওকে কে চায় কে না চায় কেউ এর পরীক্ষা করে না। দলটা তো একটা জিনিস বুঝুন সমীরণ বাবু, আপনাদের দলের এই মুহূর্তে শীর্ষ নেতারা সবাই তো তৃণমূল থেকে আসছে। আমি নাম বললে তালিকা তো একটার পর একটা আসবে। মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র খা। আজকে মুকুলদা আমাদের দলে এসছেন, আজকে সৌমিত্র খা আমাদের দলে এসছেন, তারা নির্দ্বিধায় আমাদের দলে, অনুপম হাজরা, সবাই তো তৃণমূল। সবাই আমাদের দলে নিজে এসে নাম লিখিয়েছে, আমরা কারোর কাছে নাম লেখাতে যাই। আজকে সমীরণ সাহেব যায়নি তৃণমূলের কাছে নাম লেখাতে, আজকে মুকুল রায় নাম লেখাতে এসছে বিজেপিতে, আমরা সৌমিত্র খান নিজে নাম লেখাতে এসছে। আমি একটু ফুয়াদ হালিমের কাছে আসবো। ডক্টর হালিম, যে প্রসঙ্গটা এলো, অশোক ভট্টাচার্য বললেন যে নীতিগত অবস্থানের কোথাও কি ঘাটতি পড়ছে বলেই এই ধরনের ঘটনা ঘটছে। আমরা রাজ্য রাজনীতিতে অস্থিরতা নিয়ে আলোচনা করছি, এই অস্থিরতা থেকে এই কারণে দেখুন আজকে গত কয়েকদিন ধরে মানে আমাদের রাজ্যে আলোচনাটা হচ্ছে শুভেন্দু দলবদল, তাল জল্পনা, এবং আমরা সাংবাদিকদের দেখছি ছুটে যাচ্ছেন কোথায় শুভেন্দু মিটিং করছেন, বা অথচ গোটা দেশের নিরিখে যেটা বড় খবর সেটা উপেক্ষিত হয়ে যাচ্ছে। কোথাও কি এই নীতিহীনতা দিয়েই এইগুলোকে প্রভাবিত করা হচ্ছে? না, এটা তো স্পষ্ট যে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীর সর্ববৃহৎ শ্রমিক ধর্মঘটের সম্মুখীনে পড়েছিল। তারপরে পৃথিবীর সর্ববৃহৎ কৃষক আন্দোলন এই মুহূর্তে দিল্লিকে ঘিরে কেন্দ্রিত হচ্ছে। ইতিপূর্বে 26শে নভেম্বরের 25 কোটি শ্রমিক, কৃষক, ছাত্র, যুবরা যে অংশগ্রহণ করেছে, পৃথিবীতে এরকম নজির তৈরি হয়নি। আর আজকে 25 কোটি লোক আছে পৃথিবীতে, 25 কোটি কৃষক আছে। আপনি 25 কোটি কৃষক বলছেন, কৃষক আছে? সমীরণ বাবু, আপনার সময় আপনি বলবেন প্লিজ। হ্যাঁ ডক্টর ফুয়াদ হালিম। আমি হাসবো না কি বলবো বলা খুব মুশকিল। কি বলবেন আপনি? হাসবেন না কি বলবেন? আপনি বলেন 25 কোটি কৃষক আছে। বাংলায় যে আমরা
10,000 টাকা করে কৃষকদের দিচ্ছিলাম, আপনারা বলতে পেরেছেন এই টাকাটা নিন আপনারা। আর সমীরণ বাবু আপনার সময় বলবেন প্লিজ, আপনার সময় বলবেন, অন্যজনকে বক্তব্য রাখতে দিন, তারপরে আপনার সময় আসতে বলবেন। দিল্লি এই মুহূর্তে 12 লক্ষ কৃষক 96,000 ট্র্যাক্টর দিয়ে ঘিরে রয়েছে। সেটাকে ল্যাজ গুটিয়ে নরেন্দ্র মোদী দিল্লি থেকে অনুষ্ঠানটা পরিচালনা করা যাবে না। আমরা একটু অন্যরকম করে আলোচনা করছি। প্লিজ আপনি আপনার সময় বলবেন, অন্যদের বলতে দিন প্লিজ। হ্যাঁ ডক্টর হালিম। ফলে এই যে 12 লক্ষ কৃষক দিল্লিকে ঘিরে রয়েছে, 96,000 ট্র্যাক্টর, এবং তারা ওখানে যেভাবে ঘাঁটি গেড়ে বসে রয়েছে, এবং অন্যান্য রাজ্য কৃষকগুলো এখন দিল্লির দিকে রওনা শুরু হয়েছে। রাজস্থান থেকে শুরু হয়েছে, হরিয়ানার কৃষকরা যুক্ত হবে, মহারাষ্ট্র থেকে শুরু হয়ে গেছে, উত্তরপ্রদেশে কৃষকদেরকে দমন করা সত্ত্বেও ওখান থেকে কৃষকগুলো কিন্তু দিল্লির দিকে রওনা হতে শুরু করেছে। ফলে একটা অভিনব পরিস্থিতি দিল্লি ঘিরে রয়েছে। কৃষকরা বলছে যে আমরা আমাদের নিজেদের রাজধানী কি প্রবেশ করতে পারবো না। অদ্ভুতভাবে চীনের বর্ডার থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করে কৃষকদের বিরুদ্ধে নরেন্দ্র মোদী নামিয়েছে, বিএসএফ কে নামিয়েছে, সিআইএসএফ কে নামিয়েছে, প্যারামিলিটারি ফোর্স কে নামিয়েছে, সেনাকে স্ট্যান্ড বাইতে রাখছে। এটা অভিনব পরিস্থিতি দিল্লিতে তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পশ্চিমবাংলার কৃষকরা যখন নেমে এই কৃষকের পাশে দাঁড়ানোর যে আলোড়ন তৈরি করছে, সেখানে দাঁড়িয়ে আলোচনাটাকে তো অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কোভিডে ব্যর্থ নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়, কৃষকদের বিষয় নিয়ে ব্যর্থ, শ্রমিকদের ব্যাপার নিয়ে ব্যর্থ, পরিযায়ী শ্রমিক কি অসম্ভব কষ্টের মধ্যে থেকে কেন্দ্র এবং রাজ্যের কাছে বঞ্চনার মুখে উপেক্ষা করে তাদের গ্রামের বাড়িতে ফিরেছে। এই পরিস্থিতির খেসারত মোদী এবং মমতাকে দিতে হবে। সেখানে আমরা দেখছি যে মোদী মমতা উভয় পক্ষ তাদের কাছে রাজনৈতিক দলের সাইনবোর্ডটা গুরুত্বপূর্ণ নয়। যেই লোকটা ওদের এই যে দালালি করার কাজটা, ওদের চুরি করার কাজটা, সেটাকে প্রশ্রয় তাদেরকে তাদের নিজের দলে তারা আশ্রয় দেবে, এই জায়গায় পশ্চিমবাংলাতে প্রতিষ্ঠিত হয়েছে। ফলে ভারতীয় জনতা পার্টি থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো তালিকা বের করতে পারবে না, যেই তালিকার মধ্যে ওরা স্পষ্টভাবে বলে দেবে এই হলো তৃণমূল নেতাদের নাম, এদেরকে আমরা কোনোদিন বিজেপিতে সদস্য পদ দেব না। ফলে এই জনতা পার্টি এসে পৌঁছে গেছে পশ্চিম বাংলাতে ক্ষমতার লোভে দাঁড়িয়ে, শুধুমাত্র ক্ষমতা ছাড়া আর কিছু নেই। আপনার লোকরাই তো তৃণমূলে জয়েন করেছে। সমীরণ বাবু কিছুদিন আগে বরং উল্টোটা আমি আপনাকে বলে দিচ্ছি সমীরণ বাবু, একজন বামপন্থী বিজেপিতে জয়েন করেছে, ওনাদের ইয়েটা তৃণমূলে নয় বিজেপিতে জয়েন করেছে, ওনাদের কিছু তৃণমূলেও জয়েন করেছেন। আপনারা তো বলতে পারেন না এভাবে নেব না, আপনারা তো বলতে পারেন সেটা। আমরা রাস্তা খোলা, সেটাই তো উনি বললেন, তালিকাতে আমরা আজকে তৃণমূল থেকে বিজেপিতে আসবে এবং সিপিএম থেকে বিজেপিতে আসবে, কংগ্রেস থেকে বিজেপিতে আসবে, রাস্তা খোলা আছে আমাদের। আমরা একটা জিনিসকে বিশ্বাস করি, ধর্ম নিরপেক্ষ ভাবে রাজনীতি করা। আমরা রাজনীতি কখনো কারোর মধ্যে গোলাতে চাইছি একদম। মানে এটা কিন্তু বিজেপির প্রতি সবচেয়ে বড় অভিযোগ যে বিজেপি ধর্ম এবং রাজনীতিকে গোলায়। আপনি বলছেন ধর্ম নিরপেক্ষতার সঙ্গে আপনারা রাজনীতি করতে চাইছেন, অথচ একদম উল্টো অভিযোগটাই আপনাদের প্রতি সমস্ত রাজনৈতিক দল করে। হ্যাঁ অশোক বাবু, হ্যাঁ অশোক প্লিজ, বুঝেছি আপনার কথা, সমীরণ বাবু বুঝেছি, অশোক বাবুর কাছে আসবো। একই কথা শুনি আজ মন্থরার মুখে, মানে বড় অদ্ভুত কথা। যাই হোক, আমি বুঝতে পারছি না সমীরণ বাবু কোন দল করেন এই শেষ কথাটা শুনে, এবং তার থেকে বড় কথা উনি বলছিলেন শুভেন্দু অধিকারী সম্পর্কে যেসব কথাবার্তা, তাতে আমি বুঝতে পারছিলাম যে দিলীপ ঘোষ বিজেপি করেন, কৈলাস বিজয়বর্গী বিজেপি করেন, আর সমীরণ বাবু বিজেপি করেন। কারণ কৈলাস বিজয়বর্গী এবং দিলীপ ঘোষরা যেভাবে আশা হতো শুভেন্দু অধিকারীর সমীরণ বাবুর কথা নেই। সুতরাং শুভেন্দু অধিকারী থেকে বেশি দিন আমি রাজনীতি করি।
শুভেন্দু অধিকারীর থেকে বেশি দিন রাজনীতি করি। কথা বলবেন, আমি 30 বছর রাজনীতি করি। আপনি যখন কথা বলবেন তখন আমি কোনো বিরক্ত করিনি। সৌজন্যটাটুকু আমি বলছি 30 বছর সৌজন্যটুকু বজায় রাখুন। সৌজন্য সমীরণ বাবু প্লিজ প্লিজ, আমাদের আলোচনাটা একটু অন্যরকম হয়। আমি একটু প্রত্যাশা করব আপনারা সবাই সবার মতো কথা বলুন। আমি যেটা বলছিলাম অনুপম দা, যে কথাটা ফুয়াদ দা বলছিলেন, যে ব্যাপারটা তো একই। দেখুন, এই চোর জোচ্চোর এই মানুষগুলো এরা যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবে, এই যে বলছিলেন না সমীরণ বাবু দরজা খোলা, মানে বিজেপিটাকে তাহলে ওয়াশিং মেশিন। আপনি বলুন, দিলীপ বাবু একটা কথা বলেছিলেন যে ওই বদল নয় বদলা চাই, এটা বলেছিলেন দিলীপ বাবু। তা এখন প্রশ্ন হচ্ছে, ধরে নিন যুক্তির খাতিরে 2021-এ বিজেপি ক্ষমতায় আসলো, তাহলে যে ছেলেটা টেট পরীক্ষা দেওয়ার জন্য টাকা দিয়েছিল অথচ টেট পায়নি, সে তো তৃণমূল ভবনে দৌড়বার পাশাপাশি টাকা চাইতে কেশব ভবনেও দৌড়াবে, কারণ ওখানে শঙ্কুদেব পান্ডা বসে আছে। যার সারদায় টাকা মারা গেছে, সে যার এজেন্টের মৃত্যু হয়েছে তার বাড়ির লোক, তৃণমূল ভবনের পাশাপাশি তো কেশব ভবনে দৌড়াবে, কারণ সেখানে মুকুল রায় বসে আছে। অঙ্কু পান্ডা আমাদের কি পদে আছে? অঙ্কু পান্ডা কি পদে আছে আপনি বলুন। দেখুন, অঙ্কু পান্ডা কি পদে আছে? সমীরণ বাবু কি পদে আছে বলার চেয়ে এটা বলে আমি বলে দিচ্ছি। সমীরণ বাবু, আমি বলে দিই, শঙ্কু পান্ডা আপনাদের দলের সদস্য, এটা নিয়ে তো কোনো কিন্তু নেই। শঙ্কু পান্ডা এই মুহূর্তে বিজেপির একজন সদস্য, ভদ্র মানুষ। আমি একটা কথা বলছি, আমার সেটাই তো বলতে আসবেন না, সৌজন্যটা বজায় রাখুন। যেটা বলছিলাম, যে মানুষটার গণতন্ত্র লুট হয়েছে 2018-র পঞ্চায়েত নির্বাচনে, সেই মানুষ যার দ্বারা সেই মানুষটা বারাকপুরের সাংসদ, আজকে যদি গণতন্ত্র লুট হওয়া মানুষটা তার গণতন্ত্র ফেরত নেওয়ার দাবির জন্য ছোটেন, তিনি তৃণমূল ভবনের পাশাপাশি তো অর্জুন সিং এর দরবারও করা নাড়বেন। সুতরাং তৃণমূল আর বিজেপি একই মুদ্রার দুটো পিঠ ছাড়া কিছু নয়, এটা বাংলার মানুষ বুঝে গেছে। এবং একটা কথা আপনাকে বলছি, বিকল্প পতাকার রঙের পরিবর্তন মানে বিকল্প নয়। আমরা কংগ্রেস এবং বামপন্থীরা পেট ভাত রুটি রুজির কথা বলছি। শুনুন, আপনারা বাংলা থেকে মুছে গেছেন, আপনারা বাংলায় নেই। দেখুন, আজকে যদি বাংলায় থাকতেন তাহলে বাংলায় অনেক প্লিজ সমীরণ বাবু বলছি সমীরণ বাবু, ও সমীরণ বাবু, জানেন অক্সিজেনকে চোখে দেখতে পান? অক্সিজেনের অভাব মানুষ কখন বোঝে বলুন তো? আপনাদের এবং তৃণমূলের রাজত্ব যখন দম বন্ধ হয়ে যায়, তখন কংগ্রেস এবং বামপন্থীদের মতো প্রগতিশীলদের অক্সিজেনের আমি একটু প্রসঙ্গ রাজাগোপাল ছিলাম না, আজকে 11তে পাওয়ারে ছিলাম না, আপনারা ছিলেন। সমীরণ বাবু প্লিজ সমীরণ বাবু, আমি একটু রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে যাবো। একটু প্রসঙ্গ পাল্টে আমি এই প্রসঙ্গটার সামনে রেখে একটু রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে যাব। রাজাগোপাল বাবু, আপনার নিশ্চয়ই মনে আছে 2011 সালে যেটা বলা হয়েছিল, একটা নাগরিক সমাজের জাগরণ হয়েছিল বলে মনে করা হয়েছিল, যেটা কিছু আগে অশোকবাবু উল্লেখ করেছিলেন, পরিবর্তন চাই বলে একটা পোস্টার দেওয়া হয়েছিল। সেই সব বিশিষ্টজনরা 2011-র পরে যদি তারা পরিবর্তনের সরকারের সমালোচনা করতে পারতেন, আজকে যদি দেখা যায়, এটা নিয়ে তো কোনো কিন্তু নেই, এই সময় এই রাজ্যের যারা শাসক দল তারা রীতিমতো চাপে পড়েছে, একেবারে বিজেপি তাদের চাপ তৈরি করেছে, এটা নিয়ে কোনো কিন্তু নেই। যে যাই বলুক, এটা ঘটনা যে বিজেপি যেভাবে চারপাশ থেকে তাদের উপর চাপ তৈরি করছে, এই চাপটা তৈরি হবার ক্ষেত্রে কি রাজ্যের শাসক দলেরও কিছুটা দায় নেই? তারা তো পারতেন যে বিরোধিতার পরিসরগুলোকে ছেড়ে রাখতে, তা না করে চোখের সামনে তারা একই আচরণ করেছে। আজকে বোধহয় সেই নৈতিকতার জায়গা থেকে রাজ্যের শাসক দল বিরোধিতা করতে পারবে না। যদি বলে গণতন্ত্রের কথা, যদি বলে মানুষের কণ্ঠরোধ করবার কথা, সেটা তো এই রাজ্যের শাসক দলও করেছে। কোন নৈতিকতায় তারা বিজেপির বিরোধিতা করবে? সেই জায়গা থেকে এখন শাসক দলের সামনে যে বিপদ, সেটা কি তারাও পরোক্ষে নিজেদের দিকে ডেকে আনেননি? আপনি একজন অধ্যাপকের দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টা হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে 2011 সালে যে সমস্ত বিদগ্ধ মানুষ এসেছিলেন, যা নেটিজেন বা সিটিজেন বা যাদের একটা সমাজে স্বীকৃতি আছে, দেখুন, এদের কাজটা হচ্ছে সমাজ যখন বিপদে পড়ে তখন আসা। যেমন গন্ডগোল হচ্ছে, আর্মি নামে, পুলিশ নামে, আবার মিটে গেলে চলে যায়। এই যে যারা ছিলেন
তাদের কাজ ছিল যে ওই সময় মাঠে থাকা, মানুষকে বোঝানো, আবার যখন মনে হচ্ছে মানুষ বুঝে গেছে আবার চলে যাওয়া। কিন্তু সেই সময় দেখা গেল যারা এসেছিলেন তারা মনে করলেন যে না, আরে চলে যাওয়া তো যাবে না, মূলটা পাওয়া যাবে, কলাটা পাওয়া যাবে, কলাটা নিতে হবে, সরকারের কিছু তো তাই না, সরকারের কিছু আমি গ্রহণ করবো, কেন খালি খালি ও কিছু শব্দ হচ্ছে, হ্যাঁ কোনো যান্ত্রিক কারণে বোধহয় আমাদের এতে একটা শব্দ আসছে। আমি আমার টেকনিক্যাল যারা রয়েছেন, টেকনিক্যাল পার্সন, তাদের বলবো গোটা বিষয়টা দেখতে। হ্যাঁ এবার আপনি বলুন। হ্যাঁ, শুভেন্দু অধিকারী যারা ছিলেন তারা যদি রাজনীতিতে প্রবেশ না করতেন, শাসক দলের মধ্যে না থাকতেন, তাহলে জিনিসটা কিন্তু দাঁড়াতো। তারা কিন্তু করলেন না। তারা বুঝে গেলেন যে যদি ক্ষমতায় এসে কিছু পদ পাওয়া যায় তাহলে তাদের লেখনির জোরের চেয়ে পদের জোরটা বেশি। এইটা তারা বুঝলেন বলেই তারা নানান জায়গায় ঢুকে পড়লেন। আর ফলে যেটা ঘটে গেল, মানুষ এই সমস্ত বিদগ্ধজন যাদের লেখা পড়ে, কবিতা শুনে, নাটক দেখে আপ্লুত হতো, মানে তাদের চেতনা বাড়তো, পরিবর্তন ঘটতো, তারা আর তাদের দিকে তাকান না। তারা মনে করেন যে এরা নিজেদের স্বার্থেই পরিবর্তনে এসেছিল। তার ফলে তারা বিরাট কিন্তু ক্ষতি করে গেছেন। এই যে সমাজের শিক্ষিত মানুষ, তাদের যে অ্যাকসেপ্টেন্স সমাজের ছিল, একদম গ্রহণযোগ্যতা একদম নষ্ট হয়ে গেছে। মানে এখনো আমরা যদি দেখি, আমি বিদ্যুৎজন শব্দটাকে কিরকম যেন ব্যঙ্গাত্মক বা শ্লেষাত্মক ভাবে মানুষ ব্যবহার করে। আমি সামাজিক মাধ্যমেও দেখি বিভিন্ন বিশিষ্টজন শব্দটা শুনলেই মানুষ খুব নেতিবাচক প্রতিক্রিয়া দিতে শুরু করে। এটা বোধহয় এই কারণে যে তারা তাদের সেই ভূমিকাটা রাখতে পারেনি। ফলে এটা কিন্তু শুধুমাত্র নিছক রাজনৈতিক দলের বিপদ হয়েছে তা নয়, আমাদের সামাজিক ক্ষেত্রেও বোধহয় একটা শূন্য তৈরি হয়েছে। 100 বার সেই ঘটনা কিন্তু ঘটেছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে 2000 এরপরে আসি, আপনি যেটা বললেন, 2011-এ যে সরকার এলো তারা বললো আমরা গণতন্ত্র দেব। কেননা বামেদের শেষের দিকে নানান জায়গায় গণতন্ত্রের অভাব ছিল, গণতন্ত্র বিশেষ ছিল না, এটা মানতে হবে। নানান জায়গায় আমি নিজে, আপনি যদি উদাহরণ দিতে বলেন, হাজার উদাহরণ দিয়ে দেবো, প্রয়োজন নেই সেই কথা, প্রয়োজন নেই। পরিবর্তন ঘটেছে মানে বুঝতে হবে বামেদের শেষের দিকে তারা গণতান্ত্রিক ভাবে কাজ করে, এটা মানতেই হবে। আপনি যদি না মানেন ঠিক আছে, আচ্ছা অন্য ব্যাপার। কিন্তু যারা এসেছিল গণতন্ত্রকে ফেরত দেবো বলে, তারা কিন্তু সেটা ফেরত দিলেন না। ক্ষমতার স্বাদ যে অনুভব করলেন, তারা বললেন না 5 বছর না, আরো থাকতে যাবে, আবার 5 বছর। এবার দেখুন, আপনি যদি ক্ষমতায় থাকেন, গণতন্ত্রের দিকটা কি হয় যে প্রতিষ্ঠান বিরোধী হওয়া, অ্যান্টি ইনকামবেন্সি, ভোট দেই, মানুষ আপনার কাছে এত প্রত্যাশা করে আপনি দিতে পারবেন না, তার ফলে আপনার বিরুদ্ধে ভোটটা পরের নির্বাচনে যাবে। এটা একটা স্বাভাবিক প্রবণতা, সারা বিশ্ব জুড়ে স্বাভাবিক প্রবণতা। কিন্তু এখানে ঘটছে না কেন? মানুষকে আমি কাজ করে তার শ্রদ্ধা পাচ্ছি না, শ্রদ্ধায় আমার তার স্বীকৃতি পাচ্ছি না। ভয়, আমাকে না দিলে তোমার বিপদ যাবে, এই ভয় দেখিয়ে গুন্ডাগিরি করে ভোটের সামনে হাজার লোক বসিয়ে, হ্যাঁ, অন্য ক্যান্ডিডেটদের সরিয়ে দিয়ে তাদের এজেন্ট আমার নিজের করে, দামি ক্যান্ডিডেট করে, আমি বুথের ভেতরে আমার লোক রয়ে গেল। এই যে অবস্থা, মানুষ কিন্তু আর সেই ভয়ের মধ্যে ওই মনে করে শাসক দলকে ভোট দিয়ে বেরিয়ে যাবে। যেটা কিন্তু আগে ছিল সেটাই আবার ফেরত চলে এলো। কেননা তারা প্রথমে গণতন্ত্রকে ফিরিয়ে দিতে চেয়েছিল, এখন গণতন্ত্রকে ফেরত দেওয়ার লক্ষণ নেই, তাদের লক্ষ্যে ক্ষমতায় আমাকে ফেরোতে হবে, গণতন্ত্রে যাই ঘটুক না কেন। তার ফলে আজকের আমরা এই জায়গায় এসে হাজির হয়েছি, গণতন্ত্রের চরম বিপর্যয়। একদম সমীরণ বাবু, আগে যা ছিল এখনো তাই আছে। আপনারা যারা ক্ষমতায় আসবেন বলে প্রত্যাশা করছেন, চিত্রটা বা ছবিটাকে পাল্টাতে পারবেন? যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, মানুষকে কথা বলবার পরিসর দেওয়ার কথা বলা হচ্ছে, আদৌ পাল্টাবে? অন্তত গোটা ভারতবর্ষে, অনেকেই বলছে গোটা ভারতবর্ষে আপনাদের অনেক সরকার আছে, সেক্ষেত্রে উদাহরণটা কিন্তু অনেকেই তেমন আশাবাঞ্জক বলে মনে করছে না। আমরা যদি বাংলায় প্রতিষ্ঠিত হই, তাহলে মানুষের কথা বলার জায়গা তৈরি হবে, পরিষ্কার কথা। কে কে প্যারাসুটে নামবে, কে এস্ট্রাডে উঠবে, এইটা আমাদের বিজেপির কোনো ক্রাইটেরিয়া নয়।
বিজেপি এর টাইটেল হচ্ছে নিজের যোগ্যতায় নিজের জায়গা তৈরি। আজকে মুকুল রায় আমাদের দলে এসছে, মুকুল রায়কে আমরা অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট বানিয়েছি। আজকে মানে যারা শঙ্কুদেব পান্ডা আমাদের রাজ্য কমিটির তৈরি হয়েছে, কিন্তু ওকে মানতে হবে বিজেপি আদর্শ যতক্ষণ না মানবে, কালকে দেখবেন আমরা যুব মোর্চার 4টে লোককে আমরা পার্টি থেকে সরিয়েছি। কেন সরিয়েছি? এদেরকে আমরা ওই জায়গায় বসতে দেবো। কেন বসতে দেবো না? তাদের আদর্শটা আমাদের প্রসারিত হচ্ছে না। তার জন্য দিলীপ ঘোষ 4টে লোককে শিফটিং করে নতুন 4টে লোকের নাম বলতে বলেছে। আজকে আমরা যদি নীতিগত দিক থেকে বিচার করি, তাহলে আজকে তৃণমূল কংগ্রেস যখন 11 সাল থেকে পার্টিতে এসেছিল, আজকে শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেছে। তৃণমূল কংগ্রেস 11 পার্টিতে, তৃণমূল কংগ্রেস 11 সালে এ রাজ্যে ক্ষমতায় এসছে। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোট। আমি সেটাই বলছি, তাহলে কংগ্রেস জোট কেন বাইরে চলে গেল? কেন কংগ্রেস জোটকে সেটা বলেছে। বেশ, আপনার কথা ইয়েটা বুঝতে পেরেছি। আমি অশোকবাবু আপনার কাছে আসবো, তবে তার আগে ডক্টর হালিমের কাছে একটু আসবো। যে প্রসঙ্গটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, নীতি এবং আদর্শ, রাজ্য রাজনীতিতে অস্থিরতা, মিডিয়া একটা খবরকে উপেক্ষা করা, গোটা বিষয়টা এখানে বামপন্থীদের তো একটা ভূমিকা থাকা দরকার ছিল। কোথাও মনে হয় না যে আপনাদের বামপন্থীদের ভূমিকাটা সেভাবে রাখা যায়নি? এই যে বলছে যে সত্যিই তো একটা বামপন্থী দীর্ঘদিন আপনারা যাকে ক্যান্ডিডেট করেছিলেন, সে যদি বিজেপিতে চলে যায়, এটা তো নেতৃত্বের ব্যর্থতা হিসেবেই চিহ্নিত হবে। তৃণমূলেও গেছে তো, তৃণমূলেও গেছে। হ্যাঁ, একদম একদম। প্লিজ উনি জবাব দিন। অতি কষ্ট দিয়ে গেছে এবং আমাদের অভ্যন্তরীণ মূল্যায়নের প্রয়োজন আছে, কিন্তু বামপন্থী দল থেকে মানে যাওয়ার যে প্রবণতা, সেটা খুবই ক্ষুদ্র এবং বামপন্থী দলে আসার হচ্ছে কোনো নজির আপনি দেখাতে পারবেন না এইভাবে। গোটা ভারতবর্ষের মধ্যে গতকাল হলদিয়াতে লোক জয়েন করছে সিপিএমে। না সমীরণ বাবু প্লিজ, সমীরণ বাবু কোনো ওই রকম ভাবে সিপিএম পার্টির গঠন ওভাবে হয় না, ওভাবে যুক্ত হওয়া যায় না, প্লিজ। ফলে আমাদের এই আন্দোলনের আপনি দেখবেন যে বিহারের মধ্যে অদ্ভুত ভাবে হচ্ছে যে সাধারণ মানুষ দিয়েছে। 16টা এমএলএ এবার বিহার বিধানসভার মধ্যে লাল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে, সেটা হচ্ছে সম্প্রীতিকালে একটা হচ্ছে নজির তৈরি করেছে। যেভাবে হচ্ছে কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন দানা বাঁধছে গোটা ভারতবর্ষের মধ্যে, আসামের মধ্যে এনআরসির বিষয় নিয়ে হচ্ছে বিজেপি সম্পূর্ণ কোণঠাসা। আমাদের দেশের গৃহমন্ত্রী আসামে প্রবেশ করতে পারছেন না, তার নিজস্ব দলের সরকার মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও গত বছর উনি হচ্ছেন গুয়াহাটিতে যে কর্মসূচি উদ্বোধন করার কথা ছিল, উনি কিন্তু ওখানে গিয়ে উদ্বোধন করতে পারলেন না। এটা হচ্ছে বাস্তব চিত্র। এই প্রেক্ষাপটের মধ্যে পশ্চিম বাংলায় এই কোভিড পরিস্থিতির মধ্যে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের পাশে কোনো দিক থেকে দাঁড়াতে পারেনি। তৃণমূল কংগ্রেস লুট করেছে, বেশি লোকের কাছে আমরা পৌঁছেছি। সমীরণ বাবু উনি তো সেটা বলছেন না, উনি ওনার কথা বলছেন। আপনি বলবেন, আপনার সময় আসলে আপনি বলবেন প্লিজ। ফলে এই সামগ্রিক মূল্যায়নটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষ করবে, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে। ইসিএল এ ওদের হচ্ছে এরিয়া সিকিউরিটি অফিসার, সিবিআই তদন্ত শুরু হওয়ার কিছু মিনিটের মধ্যে সে মারা গেছে। তার ডেড বডি নিয়ে গেছে, সেই ডেড বডির পোস্টমর্টম হয়নি, পোস্টমর্টম ছাড়া সেই ডেড বডি ডিসপোজ করে দেওয়া হয়েছে। এই যে কাজগুলো শুরু হয়ে গেছে, এই কয়লা যে কারচুপি ধরার ক্ষেত্রে সিবিআই হচ্ছে কাকে প্রোটেক্ট করছে? বিজেপি তৃণমূল বোঝাপড়ার মধ্যে, দর কষাকষির মধ্যে এই যে নারদা সারদা, এই যে কয়লা এবং হচ্ছে গরু পাচার, সিবিআই যেভাবে নেমে যাদেরকে হচ্ছে প্রকৃত অর্থে জেলে দিয়ে দেওয়া উচিত,
তারা হচ্ছে তদন্তগুলো করতে গিয়ে এইরকম বড় বড় জিজ্ঞাসার চিহ্ন শুরু করে দিয়েছে বসাতে, যে আদৌ বোঝা যাচ্ছে না যে বিজেপির তত্ত্বাবধানে তৃণমূলকে ওরা জেলে পাঠাতে চাইছে না নিজের দলে পাঠাতে চাইছে। একদম। আমি সমীরণবাবু আপনার কাছে এর উত্তর চাবো, তবে তার আগে অশোকবাবুর কাছে আসবো। অশোকবাবু, গোটা আজকে যেটা রাজ্য রাজনীতিতে অস্থিরতা, সত্যি কি এটাকে প্রতিরোধ করা যাবে? নৈতিকতার প্রতিষ্ঠা রাজনীতিতে সম্ভব? ছিলেন না যে তৃণমূলের বিকল্প বিজেপি। আচ্ছা, কোনোদিন খুনের বিকল্প জখম হতে পারে, চুরির বিকল্প ডাকাতি হতে পারে? হওয়া সম্ভব নাকি আপনি বলুন তো? এটা টকের জেলায় পালিয়ে গিয়ে মানুষ কি তেঁতুলতলায় বাস খুঁজে নেবেন? যারা ক্ষমতায় আসার পরে গৌরী লঙ্কেশ মারা যায়, কালবুর্গির মতন মানুষ মারা যায়, সাংবাদিকদের কণ্ঠরোধ হয়, এবং বিশ্বাসঘাতকতার অন্য নাম যেমন মির্জাফর হয়েছে, তেমনি দালাল মিডিয়ার অন্য নাম হয়ে গেছে গদি মিডিয়া। তারা বাংলায় যদি ক্ষমতায় আসে তাহলে বাংলার মানুষের কণ্ঠস্বর মুক্তভাবে ধ্বনিত হবে। এটা কখনো বিশ্বাসযোগ্য? পূর্ববঙ্গে একটা কথা আছে, কর্তা আসতে কোন ঘোড়ায় শূন্য আসবো। সমীরণ বাবুর কথা শুনে তাই মনে হয়। এবার আমি একটা কথা আবার এই জায়গাটায় যাচ্ছি, এর জন্যই দরকার যে নীতির লড়াই, আমাদের লড়াই, পেট ভাতের লড়াই, রুটি রুজির লড়াই, বিকল্প লড়াইয়ের কথা আমরা বলছি মানুষকে, বাংলার মানুষকে। তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না, বিজেপির বিকল্প তৃণমূল হতে পারে না, কারণ একই রাজনৈতিক সংস্কৃতি, একই রাজনৈতিক ডিএনএ এদের। যে কাজ এরা করেছে সেই কাজ ওরা করে। যেভাবে দল এরা ভাঙায় ভয় দেখিয়ে, সিবিআই দেখিয়ে, ঠিক একইভাবে পুলিশ প্রশাসন দিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচিত পৌরসভা, পঞ্চায়েত দখল। আপনারা কি করতেন? আপনারা কি করতেন? আপনারা কি করতেন? আপনারা কি করতেন? সমীরণ বাবু, সমীরণ বাবু এখন তো আপনাদের বলেনি। আপনারা কি করতেন? আপনারা কি করতেন? কিভাবে? এই তো এখানেও বিরোধীদের কন্ট্রোল করছেন আপনি, এখানেও বিরোধীদের কন্ট্রোল করছেন। আপনারা কি করতেন? সমীরণ বাবু প্লিজ, প্লিজ। এখানেও বিরোধীদের কন্ট্রোল করলেন আপনি। সমীরণ বাবু প্লিজ, আমাদের আলোচনা ক্রমশ শেষে চলে আসছে, আমরা গুটাতে হবে, কথা বলতে দিন। মুক্তির একটাই জায়গা, মানুষের মধ্যে মেরুকরণ, ধর্মীয় ভেদাভেদের চেতনাকে প্রতিহত করে পেট ভাত রুটি রুজির লড়াইয়ের অভিমুখে নিয়ে যেতে হবে। তবে এই রাজনৈতিক সংস্কৃতির যে অস্থিরতা, তা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কারণ দিনের শেষে আমরা এখানে 5 জন বসে আসি, এই 5 জনেরই শেষ কথা পেট ভাত রুটি রুজির লড়াই, যে কথা বাংলার মুখে কংগ্রেস এবং বামপন্থী। একদম। সমীরণ বাবু আপনার জবাব। সমীরণ বাবু, আপনারা বিকল্প নন, কংগ্রেস বামেরাই বিকল্প। যারা আজকে স্বপ্ন দেখছে, স্বপ্নটা তাদেরকে স্বপ্ন দেখতে দিন। 21-এ বাংলায় বিজেপি সরকার করবে, এটা একদম মানে মানুষ ঠিক করেছে, অন্য কাউরা ঠিক করেনি। আজকে আমরাও ঠিক করিনি। আজকে আমি বিজেপি করি 30 বছর, আমি কিন্তু ঠিক করিনি, মানুষ ঠিক করেছে বিজেপি টানবে। দেখুন এই ঔদ্ধত্য, এই হচ্ছে ঔদ্ধত্য। দেখুন আমি একদম আলোচনা শেষে একেবারে রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো, ওনার বক্তব্য নিয়ে আমাকে শেষ করতে হবে। রাজাগোপাল বাবু, আজকে রাজনীতিতে যে অস্থিরতা, কি মনে হচ্ছে যে যত নির্বাচন এগিয়ে আসবে এই অস্থিরতা তো বাড়বে? হ্যাঁ নিশ্চয়ই। আমার ধারণা যে নির্বাচন এক ব্যাপক রক্তক্ষয়ী নির্বাচন হতে চলেছে। কেননা যারা ক্ষমতায় আছেন তারা ক্ষমতা ছাড়তে চাইবেন না, এবং অন্য পক্ষ তারাও মনে হচ্ছে তৈরি, এবং যারা পঞ্চায়েতের ভোট দিতে পারেনি বা অন্য নির্বাচনে ভোট দিতে পারেনি তারা কিন্তু এগিয়ে আসবে হয়তো, এবং তাদের যদি কণ্ঠ রোধ করা হয়, ভোটদানের অধিকার থেকে আবার আটকে দেওয়ার চেষ্টা হয়, একটা বিপদ ঘটতে পারে। তো কিন্তু আমি আশাবাদী, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের বিরাট ঐতিহ্য আছে, আমরা সবাই সে ঐতিহ্যকে রক্ষা করব, শান্তি বজায় রেখে। তোমাকে এক্ষুনি করছি। আমি জানি না, এত জোরে বলার কোনো প্রয়োজন নেই। সমীরণ বাবু, আপনার ইয়ে থেকে বোধহয় আওয়াজ আসছে, প্লিজ। আমি সবাইকেই অনুরোধ করব যে আমরা যুক্তি দিয়ে, তথ্য দিয়ে আমরা অপরকে আমরা হারাবার চেষ্টা করব, দৈহিক শক্তি দিয়ে নয়। একদম। অশোক বাবু কিছু বলতে চাইছেন? অশোক বাবু একদম শেষ।
সমীরণ বাবু বা বিজেপির লোকরা বলছে তৃণমূলের বিকল্পের কথা। আচ্ছা বলুন তো, আমি বামপন্থীদের লড়াইয়ের কথা এবং পাশাপাশি আমার দলের নেতার নাম অধীর চৌধুরী, তৃণমূল বিরোধিতার সার্টিফিকেট অধীর চৌধুরীকে কি ওই সংঘ পরিবার আরএসএস বিজেপির কাছ থেকে নিতে হবে? বাংলার মানুষ জানেন তৃণমূল বিরোধিতার অপর নামই হচ্ছে অধীর চৌধুরী। তাকে প্রতিদিনের প্রতি মুহূর্তের লড়াই অধীর চৌধুরী এবং বামপন্থীরা, আমরা কংগ্রেসীরা প্রমাণ করেছি তৃণমূল বিরোধিতার লড়াই আমাদের কোথায়। বিজেপির কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে একদম আমাদের আলোচনা একদম আমরা আলোচনা কি মুদ্রার দুটো পিঠ। একদম আমরা আলোচনা একদম শেষ করে ফেলেছি। আমাদের রাজ্য রাজনীতিতে অস্থিরতা বাড়বে এটা বোধহয় বোঝা যাচ্ছে, কিন্তু তবু আমরা প্রত্যাশা করব আমাদের রাজ্য রাজনীতিতে অস্থিরতা কমুক। রাজনীতি একটা সংস্কৃতি যা অর্থনীতি এবং সমাজকে ধারণ করে, সেটা একটা সুস্থতার দিকে, সুস্থ সংস্কৃতির দিকে ধাবিত হোক। এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই চাইবো, যেটা আলোচনায় আমি বারবার করে আনতে চেয়েছিলাম, যারা বিশিষ্টজন, যারা রাজনীতির অনেকটা দূরে থাকেন, রাজনৈতিক ক্ষমতার বাইরে কিছু প্রাপ্তিযোগের বাইরে থেকে তারা অন্তত এই বিষয়টাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যান। তারা অন্তত মানুষের বোধ চেতনাকে একটু নাড়া দেবার প্রয়াস করুন। কারণ সত্যি কথা বলতে কি, ঠিক এই সময় আমাদের নাগরিক সমাজের উপরে ভরসা করা, যেভাবে রাজনৈতিক বিষয়টা ক্রমশ তপ্ত হয়ে উঠছে, নাগরিক সমাজ, সচেতন নাগরিক সমাজ বোধহয় তাকে প্রতিহত করতে পারে। তবে অবশ্যই চাইব রাজনীতি সুস্থতার দিকে প্রবাহিত হোক এবং রাজনীতিতে অস্থিরতা ক্রমশ কমে আসুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমরা এই ধরনের আলোচনা আবারও করব এবং একটু অন্যমুখী ভাবে বা অন্যভাবে মানুষের চেতনায়, মানুষের বোধে নাড়া দেবার প্রয়াস করব। অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। 24 আওয়ার্স টিভি দেখুন সিটি কেবলে 351, জিটিপিএল কেসিবিপিএল এ 875, হ্যাথওয়েতে 683। কোভিড-19 গোটা পৃথিবীর সমাজনীতি এবং অর্থনীতিকে একেবারে বদলে